আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনারা একটা সুন্দর সুন্দর একটা নিউজ শুনবেন। সুন্দর একটা নিউজ শুনবেন। ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ইচ্ছা মতন বাস দিল বাংলাদেশের এক ভাই। সেই ভিডিওটা আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা। আর এই চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আনকমন নিউজগুলো শোনার জন্য। ধন্যবাদ সবাই, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। রহমানের কাছে যাব। উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ। তারেক ভাই, অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূখ রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ। কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই? ভারতের প্রখ্যাত সাংবাদিক ময়ূখ ঘোষ, আপনাকে একটা কথা জানিয়ে দেই। এই কারণে এই কথাটা জানানোর ইচ্ছা থাকছে, আপনি তারেক রহমানকে প্রশ্ন করছেন ভারতের বার্মার আরাকান আর্মির সাথে আমরা কেন যুদ্ধ করি না। আরাকান আর্মির সাথে আমরা যুদ্ধ করব না করবো সেইখানে আপনি প্রশ্ন করার কে? আপনি কি আমার এই বাংলাদেশের নাগরিক, বা আপনি বাংলাদেশের কোনো একজন নামি দামি রাজনীতিবিদ বা কোনো বিরোধী দলের কোনো লোক? তাহলে আপনি আমাকে এই প্রশ্ন করার কে? আপনার কাছে এই প্রশ্নটা রাখলাম। আরাকান আর্মির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা যখন আমাদেরকে অ্যাটাক করবে, আমাদের আর্মি বা আমাদের দেশের সৈন্য, আমাদের দেশের জনগণ সেই ব্যাপারে সজাগ আছে। যখনই অ্যাটাক করবে তখনই আমরা তার প্রতি ব্যবস্থা নেব। সেই নিয়ে আপনার মাথা কামানে। আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার, সিলেট বা এই চট্টগ্রাম, মানে ভারত নেবে না, কিন্তু আরাকান আর্মি তো নেওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে? ময়ূরপঙ্খ ঘোষ, আপনাকে বারবার হয়তো এই কথাটা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন ইসলামিক জনসভার মাধ্যমে, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের জনসভার মাধ্যমে এই কথাটা জানানো হয়েছে। হয়তো আপনি এই ভিডিওগুলো দেখছেন কিনা জানি না, তবুও তারপরে আবার আমি জানিয়ে দিচ্ছি এই কথাটা, যে বাংলাদেশের এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেওয়া হবে না। এই কথাটা আপনাকে আবারও পুনরায় জানিয়ে দিলাম। এই বিষয় নিয়ে আপনি মাথা ঘামানোর দরকার নাই। আরাকান আর্মি কিংবা সিলেট নেওয়া যাক, কিংবা চট্টগ্রাম নেওয়া যাক, বা অন্যান্য প্রদেশ নেওয়া যাক, বা ডিস্ট্রিক্ট নেওয়া যাক, সেটা আপনার মাথা ঘামানোর দরকার নাই। আপনার যে 7 সিস্টার সেটা থাকে কি না, আপনার ভারত থাকে কি না, আপনি একটু সেদিকে নজর দেন। আপনার দেশে কি হচ্ছে সেটা নজর দেন। আপনার দেশের নিয়ম শৃঙ্খলা, গণমাধ্যমগুলো কি করছে ঢুকে পড়েছে। টেকনাফ অঞ্চলে তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি তারা। ভাই, আপনি বোঝেন না কেন? আপনি কেমন সাংবাদিক, আপনি কেমন সাংঘাতিক, আপনি কথাটা বোঝেন না। অনেক আর্মি ঢুকে যাক, আর যেগুলা ঢুকে গেছে এই কথাগুলা কোন গণমাধ্যমগুলো প্রচার করছে সবার আগে সেইটা দেখেন। সবার আগে বলছে আপনাদের ইন্ডিয়ার, ভারতের গণমাধ্যমগুলা বলছে বাংলাদেশকে দখল করে নিয়েছে। আরে ভাই, আমার বাংলাদেশকে বার্মার আরাকানের আর্মি দখল করে নিয়ে যাক, তাতে আপনার সমস্যা কি? আপনার ভারত তো আর দখল করে নিয়ে গেছে আমার বাংলাদেশ। তাতে আমরা বুঝবো, আমাদের জনগণ বুঝবে, আমাদের দেশের সৈনিক বুঝবে, আমাদের দেশের প্রশাসন বুঝবে। সেটা নিয়ে আপনার মাথা ব্যথাটা কি? আমি এই জিনিসটি বুঝতে পারতেছি না, একটু বলবেন কি? আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। এই পুরো প্রদেশটা, এই বাংলাদেশের যে রাখাইন অঞ্চলটা, এটা যে আরাকান আর্মির দখলে গেছে, এটা কি ফেক নিউজ? এটা তো ফেক নিউজ নয়। কক্সবাজারের যারা মানুষজন তারা বলছেন যে তারা বোমার শব্দে ঘুমাতে পারছেন না, এটাও তো ফেক নিউজ নয়। ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এটাও। আরে এর কিভাবে বোঝাবো রে ভাই? কোনো ভাষা নেই এর বোঝানোর জন্য রে ভাই। এটা ফেক হোক আর সত্যি হোক, সেটা তো তোমাদের মাথা খারাপ না, মাথা ঘামানোর দরকার নাই। চট্টগ্রামের আরাকানের বা টেকনাফের তারা বলুক আমাদের এই চট্টগ্রামকে আরাকান আর্মি দখল করে নিয়েছে, বলুক। সেটা তো তোমাদের কাছে বলে নাই। তোমাদের কাছে আগে এই খবরটা গেল কিভাবে? তোমরা এই নিউজটা আগে কিভাবে পাইলা ভাই? একটু বলবা। ময়ূর রঞ্জন ঘোষ, আপনার কাছে এই প্রশ্নটা, আপনি এই খবরটা আগে কিভাবে পেলেন? আমরা বাংলাদেশের থাইকা আমাদের অঞ্চল দখল করে লাই, আমরা খোঁজ পাই না, আপনি এই খবরটা পাইলেন কিভাবে? আপনার কাছে এই প্রশ্ন। আপনি যদি সাংঘাতিক না হয়ে থাকেন, যদি নর্মাল বা বরাবর একজন সাংবাদিক, সত্যিকারের সাংবাদিক,
মানুষের উপকার করে থাকেন, অবশ্যই তার খবরটা সঠিক তথ্যটা দিবেন। আর আপনি কথার ফাঁকে ফাঁকে অনেকগুলা গাই মারছেন, বুঝছেন, যে গাইগুলো তলফেটে মারে, তলফেটে বোঝেন, নাভির নিচে যে একটা জায়গা আছে না, সেটাকে তলফেট বলে। আপনাকে কিভাবে বোঝাবো, কিভাবে বর্তমান সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন, বর্তমান যে আলোচনাটা করছিলেন আপনি, সেটা আরাকান আর্মিদেরকে নিয়ে বলছেন, কিন্তু আপনি ৭১-এর সেই স্বাধীনতাকে নিয়ে আপনি কেন টান দিলেন? আপনার জন্মে কোনো একটা ভেজাল আছে, বা আপনার কোথাও কোনো সূত্রে আপনার কোনো একটা সমস্যা আছে, আপনার রগে বা আপনার রক্তে, আপনার যে কোনো বডিতে কোনো একটা সমস্যা আছে, না হলে বর্তমান অবস্থানকে আপনি ৭১-এর অবস্থানে নিয়ে পৌঁছাইতেন না। ভালো কথা, একটা সুন্দর কথা বলছেন যে ৭১-এ স্বাধীনতার সময় যে ভারতের যে কৃতিত্ব ছিল রে ভাই, ৭১ থেকে শুরু করে এই পর্যন্ত যতটা বছর গেছে অতটা বছর বাংলাদেশ শুধু ভারতকে দিয়ে আসছে, ভারত থেকে কিছু আনতে পারে নাই। ভারতের সাথে কয়েকবার চুক্তি হয়েছে, তিস্তা বাঁধ বা এদিক দিয়ে যতগুলা বাঁধ আছে ভারত থেকে পানি আসাগুলা বাঁধগুলা, সেগুলোকে টাইম মেনটেন করার জন্য কতবার চুক্তি করা হয়েছে, তা আমরা সেই চুক্তিতে একাত্মবদ্ধ নই ভাই। কিন্তু এই স্বাধীনতাকে কেন্দ্র করে, স্বাধীনতার সুযোগের দুর্বলতা নিয়ে আপনারা 7 সিস্টার হাতিয়ে নিয়েছেন বাংলার কাছ থেকে, বাংলাদেশ থেকে। এই সর্বত্র ছিল বাংলাদেশ, বাংলা, 7 সিস্টার সহকারে বাংলাদেশ সহকারে ছিল বাংলাদেশ। সব কিছু মিলিয়ে আপনারা 7 সিস্টার হাতিয়ে নিয়েছেন আর বাংলাদেশকে একাত্ম করছেন। আপনাদের দেশটাকে আপনারা বড় করছেন, আপনারা দেশটাকে আপনারা পৃথিবীর একটা বৃহত্তম দেশ হিসেবে পরিচিত করছেন, অথচ এই বাংলা 7 সিস্টারে বাংলাদেশের সাথে জড়িত ছিল। আপনাদের লজ্জা থাকা উচিত, যে কৃতিত্বর কথা বলছেন, আপনাদের কৃতিত্ব, হ্যাঁ আপনারা উপকার করছেন, আপনাদের বৈশিষ্ট্য আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু যেরকম বৈশিষ্ট্য রাখছেন এরকম কৃতিত্বের প্রতিদান আমরা দিয়েছি, কিন্তু আপনারা সেই মর্যাদা রাখতে জানেন না। আমরা অভিযুত আমাদের বাংলাদেশের মানুষদেরকে গুলি করে হত্যা করেন, বর্ডারে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার অবিচার করেন। ফেক নিউজ নয়। ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল, এটাও তো ফেক নিউজ নয়। ময়ূক রঞ্জন ঘোষ স্যার, আপনি হাসালেন, আপনি আমাকে হাসালেন। কেন বললাম জানেন? ইন্দিরা গান্ধীর জন্য যদি দেশটা স্বাধীন হয়, তাহলে আমাদের প্রিয় বাংলাদেশের একজন গৌরবময় নেতা শেখ মুজিবুর রহমানের অবদানটা কি? সেখানে কি শেখ মুজিবের অবদান ছিল না? আপনি ইন্দিরা গান্ধীকে বলেন, ইন্দিরা গান্ধীর কারণেই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে শেখ মুজিবের অবদান কি? আরেকটা কথা, 30 লক্ষ মানুষের বিনিময়ে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষের প্রাণের তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনার ভারতের জন্য স্বাধীন হয় নাই। আপনারা ভারত যা করছেন সেটা আমরা বুঝতে পারছি, আমরা দিয়ে দিছি, তার প্রতিদান দিয়েছে। আপনারা বিনা লাভে আপনারা কোনো কিছু করেন নাই। আপনারা যা করছেন তার মূল্য নিয়ে নিচ্ছেন। আপনারা মূল্যহীন কোনো কাজ করেন না, স্বার্থ। এটা তো ওই কালী পুজোর মতন, তারিক ভাই, কালী পুজোর মতন, মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদমা ফাটিয়ে গেল, চকলেট বোম ফাটিয়ে গেল, আপনি কিছু করবেন না, আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমটা ফেলতে হবে। ঘোষ ভাই, আপনি যাই বললেন এই কথাগুলো খারাপ বললেন। আপনি যেভাবে একটা ইন্ধন দিলেন, এই ইন্ধনের মাধ্যমে আপনি আরেকটা সুযোগ নিয়ে নেবেন। আপনি যেই বললেন কালী পূজার সময় যে বাজি ফুটে, বোমা ফুটে, সেগুলা ফুটলে আমরা আপনাদের সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু আছে তাদের প্রতি আবার আক্রমণ করার জন্য, আবার আক্রমণ করলে আপনাদের ভারত উত্তাল হয়ে বাংলাদেশের দিকে আক্রমণ করবে, এই সুযোগ আর পাইবেন না ভাই। এই ধরনের ইন্ধন আর দিবেন না। এই ধরনের ইন্ধন দিয়ে আমাদের বাংলাদেশের ইমেজ নষ্ট করবেন না। আর সবচেয়ে বেশি নষ্ট হইতেছে আপনার ইমেজ। আপনি একজন মানুষ হিসেবে গণ্য কিনা আমার গতগম্য নয়, আমার জানা নাই, সত্যি কথা।